প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এর পাঠ 8 ও 9 থেকে আলোচনা করব এবং এর সম্ভাব্য প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। ব্যাকটেরিয়া জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়া প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজেই এরা মুখ গহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সঙ্গে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজেই স্থানান্তরিত হতে পারে। পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অ্যান্টামিবাজনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবেই এমন হতো। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও স্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এরপর একটি কাজ দেওয়া আছে, লক্ষ্য করো, এটা তোমাদের বাসায় করে নিতে হবে। আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্য সমস্ত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ ও কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মধ্যে মিশে যায়। এই মাটি হাতে লাগলে বা এই মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এইসব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরেও এরা প্রবেশ করে। রান্নার পরও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে অ্যান্টামিবা সংক্রামিত হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2-3 দিন এমনি এমনি রোগ সেরে যায়, তবে কিছু ক্ষেত্রে মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। হাঁচি, কফ, থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ বাড়ে বা ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একই সুই বহু লোকের ইনজেকশন গ্রহণ ও অসামাজিক কার্যক্রমে এ রোগ ছড়ায়। মাম্পস, হাম, বসন্ত ইত্যাদি রোগ খুবই কষ্টকর রোগ। ভাইরাসজনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে। এখান থেকে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা কি, ব্যাখ্যা করো। তো চলো এর সমাধান আমরা দেখে নিই। এক্ষেত্রে তোমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে। স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। এর সমাধান হবে, আমাদের চারপাশে দৃশ্যমান জীব ছাড়াও পরিবেশে এমন অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। এদের নির্দিষ্ট নিউক্লিয়াসযুক্ত সুগঠিত কোষও নেই। এরা অণুজীব নামে পরিচিত। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ তারা বিভিন্ন রোগের কারণ হতে পারে। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা নিম্নে উপস্থাপন করা হলো। 1. ভাইরাস। পৃথিবীতে কোভিড-19 অতিমারি ছড়িয়েছিল সার্স-কোভি-2 নামক ভাইরাসের মাধ্যমে। মাম্পস, হাম, বসন্ত ইত্যাদিও খুব কষ্টকর ভাইরাসজনিত রোগ। ভাইরাস বায়ু প্রবাহের মাধ্যমে, এসব রোগের হাসি কাশির মাধ্যমে এবং হাত মেলানোর মাধ্যমেও ছড়িয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। 2. ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া খাদ্যবাহিত রোগ সৃষ্টি করতে পারে। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ। স্যালমোনেলা ও ইকোলাই ব্যাকটেরিয়া খাদ্যে বিষক্রিয়া ঘটায়, যা পেটের সমস্যা থেকে শুরু করে মারাত্মক স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করতে পারে। অপরিষ্কার হাত দিয়ে জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন। আমরা যে জামা কাপড় পরি তাতে লেগেও ব্যাকটেরিয়ার স্পোর
স্থানান্তরিত হতে পারে। 3. ছত্রাক। ছত্রাকজনিত সংক্রমণ যেমন ত্বক ও শরীরের অন্যান্য অংশে প্রদাহ সৃষ্টি করে। দাঁত, চুলি, মানুষের শ্বাসনালী প্রদাহ সংক্রমণের হয়ে থাকে। ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সংক্রামিত হতে পারে। 4. শৈবাল। পুকুর বা জলাধারে পুষ্টির পরিমাণ বেড়ে গেলে কিছু নীলাভ শৈবাল অতিমাত্রায় বৃদ্ধি পায়, যাকে ওয়াটার ব্লুম বলা হয়। এতে জলাধারের পানি দূষিত হয়, খাবার ও ব্যবহারের অনুপযোগী হয়। কিছু বিশেষ শৈবাল সায়ানক্সিন নামক তৈরি করতে পারে, যা পানি দূষণের কারণ হতে পারে। এবং সর্বশেষ অন্যান্য 5 নম্বরে আছে প্রোটোজোয়া ম্যালেরিয়া সৃষ্টি করে, যা রক্তের মাধ্যমে সঞ্চালিত হয় এবং জীবনহানির কারণ হতে পারে। অ্যান্টামিবার আক্রমণে অ্যামেবিক আক্রমণ হয়ে থাকে। এরা পরজীবী হিসাবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহদান্তে বাস করে। এই ছিল স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা কি তার সমাধান। এরপর আছে পার্ট 10, মানবদেহে অণুজীবের সৃষ্টি, স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ এবং প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে, দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে। তাই সকলের উচিত সুষম খাদ্যের মতো প্রয়োজনীয় খাদ্য নিয়মিত গ্রহণ করা। এটা একটি কাজ দেওয়া আছে, এই কাজটা তোমাদের নিজেদেরকে বাসায় করে নিতে হবে। শুধু মাংস আর মাছ খেলে সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না, একই সাথে তাজা শাকসবজি ও ফলমূল খেলে তবে এই সুষম খাদ্যের ঘাটতি পূরণ করা যায়। ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, হাতের নখ কাটা, সাবান ব্যবহার করে গোসল করা ইত্যাদি। রাস্তাঘাটে যত্রতত্র থুতু বা কফ না ফেলা, পথ চলতে বিশেষ করে ধুলোবালু উঠছে এমন কোনো স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে নাকে রুমাল চাপা দিতে হবে। রুমালে সর্দি মুছলে বাসায় ফিরে তা অবশ্যই ধুয়ে ফেলতে হবে। তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো। আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য স্থান কোনো কিছু ব্যবহার না করে স্পর্শ এড়িয়ে চলা উচিত। খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া রোগ সৃষ্টির থেকে অবশ্যই বাঁচাতে নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পানি পান, গোসল এবং কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক মুক্ত টিউবওয়েল নিরাপদ পানি। পুকুর ও নদী পরিষ্কার পানি হলেও পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মানুষ ও পশুপাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবে ভাইরাস যেমন ব্লাড ফ্লুতে আক্রান্ত পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হয়। মেটকা এবং অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু ও মহিষও মেরে ফেলা উচিত, কারণ এর চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। এরপর আরেকটি কাজ আছে, এটাও তোমাদের বাসায় করে নিতে হবে। এরপর আছে এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে। কিভাবে এসব রোগের জীবাণু মানবদেহে ঢুকে পড়লে এবং কী করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে। বিদ্যালয়ে, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানেই এ বিষয়ে আলোচনা শুরু করা যায়। এ ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট গিয়ে পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায়। এ ব্যাপারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে। তাহলে এখান থেকে তোমাদেরকে পড়তে হবে মানবদেহে অণুজীব সৃষ্টি, স্বাস্থ্য ঝুঁকির প্রতিরোধ ও প্রতিকার উল্লেখ করো। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার নিম্নে উপস্থাপন করা হলো। 1. সকলের উচিত সুষম খাদ্যে প্রয়োজন নিয়মিত গ্রহণ করা। 2. পানি পান, গোসল ও কাপড় কাচা
বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। ৩. স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। ৪. স্বাস্থ্যবিধি মেনে সাবান দিয়ে হাত ধোয়া ও মুখ পরিষ্কার করা। ৫. প্রতিদিন ২ বার দাঁত ব্রাশ করা। ৬. সময়মতো হাত ও পায়ের নখ কাটা। ৭. পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাবান ব্যবহার ও গোসল করা। ৮. রাস্তাঘাটে যত্রতত্র থুতু বা কফ না ফেলা। ৯. ধুলাবালি উড়ছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করা। ১০. হাঁচি বা কাশি যাওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দেওয়া। ১১. আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা। ১২. পুকুর বা নদীর পরিষ্কার পানি ব্যবহারের পূর্বে ভালোমতো ফুটিয়ে নেওয়া। ১৩. মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। ১৪. পশু পাখি মারা গেলে তা অবশ্যই মাটিতে পুঁতে রাখা। এবং ১৫. ব্যাপকভাবে জনের সচেতনতা করাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। এ ছিল মানবদেহে অণুজীব সৃষ্টি স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ ও প্রতিকারের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এর সাথে অধ্যায়ের সমাপ্তি লিখিত অংশের, এরপরে অনুশীলনী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনীর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।